আচ্ছা, এই যে কয়েকটা পয়েন্ট দেখছো না, তাকায় দেখো তো, এই পয়েন্টস গুলোর দিকে তাকায় দেখো। A stationary object to start moving, a moving object to increase speed, a moving object to decrease speed. আচ্ছা, এই পয়েন্টস গুলোর আগে উপর একটা জিনিস লিখতে হবে। Who can tell me কি লেখা যায়? What can you write? Because the random points এর কোনো মানে নাই তো। Impact a stationary object to start moving. What do you write over here? Let's say আমি এই জায়গাটাতে কিছু একটা লিখতে চাই। আমি এই জায়গায় what exactly do I write? A force can. A force can লিখে ফেলো। Can cause. A force can cause. এই চারটা ওয়ার্ড লিখো। A force can cause চারটা ওয়ার্ড। দেখছো? A force can cause, তারপরে these are the points. So একটা ফোর্স কি কি জিনিস করতে পারে? Everybody check this out. একটা স্টেশনারি অবজেক্টকে মুভ করাতে পারে, একটা মুভিং অবজেক্টের স্পিড বাড়ায় দিতে পারে, একটা মুভিং অবজেক্টের স্পিড কমায় দিতে পারে, একটা মুভিং অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ করতে পারে, আর একটা অবজেক্টকে অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করতে পারে। পয়েন্টস গুলো কি মাথায় ঢুকলো? অলরাইট, নাও লেটস টক অ্যাবাউট ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্স। গাইস, ফার্স্ট থিংস ফার্স্ট, আনব্যালেন্সড ফোর্সের আরেকটা নাম বলো আমাকে। হু ক্যান গিভ মি অ্যানাদার নেম ফর আনব্যালেন্সড ফোর্স? গুড, রেজাল্টেন্ট ফোর্স। Another name for unbalanced force would be resultant force. Now, forces acting on an object are balanced if the resultant force is zero. Resultant force zero হইলে, as in our forces balanced হলে, টার্মস গুলা দেখো everybody. Resultant force মানে unbalanced force. Unbalanced force যদি জিরো হয় তার মানে কি? Unbalanced কোনো ফোর্স নাই, তার মানে ফোর্সেস গুলো এখন ব্যালেন্সড। ফোর্সেস ব্যালেন্সড হলে আমার অ্যাক্সিলারেশন সবসময় কি হবে? জিরো। আর অ্যাক্সিলারেশন জিরো হইলে one of two things can happen. Object at rest will remain at rest, or object in motion will move with a constant velocity. এই জিনিসটা পড়তে অনেক ইজি মনে হয়, বাট ভিজুয়ালাইজ করতে অনেক স্ট্রাগল করে স্টুডেন্টরা। ইউ ডোন্ট ওয়ারি এভরিবডি, আইল শো ইউ সামথিং যেটা দেখার সাথে সাথে পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করাটা তোমাদের জন্য would be a piece of cake. আমি আরেকবার একটু পুরো জিনিসটাকে রিক্যাপ করে নিচ্ছি। এভরিবডি, আই শুড বি অন দ্য বোর্ড। এখন তোমার স্ক্রিপ্টটা দেখার কোনো কাজ নাই, প্লিজ ফোকাস করো, আমি যা বলি সেটার উপর ফোকাস করো। খুবই খুব ইম্পর্টেন্ট টপিক আজকে। রেজাল্টেন্ট ফোর্স জিরো হলে, আনব্যালেন্সড ফোর্স জিরো হলে, ফোর্সেস গুলা ব্যালেন্স থাকলে দুটো জিনিস হতে পারে। কি কি হতে পারে? A body can remain at rest or move with a constant velocity. Now you might be wondering, wait a second, কখন the body will remain at rest আর কখন will move with a constant velocity? Unbalanced force zero হলে এটা আর কন্ডিশন আছে। যদি বডিটা রেস্টে থাকা অবস্থায় রেজাল্টেন্ট ফোর্স জিরো হয় তখন রেস্টেই থাকবে, আর যদি মুভ করা অবস্থায় রেজাল্টেন্ট ফোর্স জিরো হয় তখন উইল কিপ অন মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। আই ডোন্ট থিংক তোমরা ফুললি জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছো। এম আই রাইট? ভিজুয়ালাইজ করতে পারতেছো? নো, থ্যাংক ইউ, নট থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু our simulators which helps us with these things so much. Back in our times আমাদের এই চোখে চোখে ভিজুয়ালাইজ করে নিতে হতো, কোনো অ্যানিমেশন ছিল না, no internet in the classroom, no internet on the phones. The only thing on the phones, on our phones were Snake and Tetris. So এত resources, capitalize on them. Check this out. কয়েক বছর আগে স্কুইড গেম একটা সিরিজ ছিল নেটফ্লিক্সে, দেখছো কেউ? স্কুইড গেমে one of the games was tag of war. ওটার ভিতরে কিন্তু রেড টিম এন্ড ব্লু টিম ছিল, রাইট? চেক দিস আউট। সো আমি রেড টিম থেকে একজনকে নিলাম,
ব্লু টিম থেকে একজনকে নিলাম, রেড টিমের মেম্বার ফোর্স দিবে রাইটে, ব্লু টিমের মেম্বার ফোর্স দিবে লেফটে, ভ্যালিউজ গুলা দেখবো আর সাম অফ ফোর্সেস দেখবো। চেক দিস আউট এভরিবডি। যখন এখনো তো টান দেয় নাই, দিবে, এই ফোর্সটা এক্সাক্ট করবে। সো যখনই আমি জান দিয়ে টান দিলাম 1 2 3 গো, এরকমই তো ছিল মনে নাই, একদম শুয়ে গেছিল। আচ্ছা এদিকে তাকাও, তারপরে দেখো এই জায়গায় ওরা একটা টার্ম ইউজ করছে, এই জায়গায় the term they use is sum of forces. Guys, give me another name for sum of forces. Resultant force. Resultant এর আরেক নামই হলো total. Check this out everybody. Resultant এর আরেক নামই হলো total. So when we want to find out the total of something, we find out the sum of those quantities. সবাই বুঝতেছো আমার কথা? Okay, check this out everybody. So কথা না, নোটিস করো, 150 নিউটন টু দ্য রাইট আর 150 নিউটন টু দ্য লেফট মিলে আমার রেজাল্টেন্ট অর সাম অফ ফোর্সেস কে জিরো কিভাবে বানাচ্ছে? ইয়েস, কেমনে ক্যান্সেল আউট করতেছে? গাইস, একদম ডে ওয়ান এর ক্লাসে দেখাইছিলাম, লিটারালি ইন ইওর ডে ওয়ান ক্লাস। এটা যদি এক্সামে আসে, ইউ নিড টু নো হোয়াট টু ডু এভরিবডি। এটা কিন্তু ভুলে যায় প্রায় সময় স্টুডেন্টরা। টেকনিক স্যার আমি দেখাই দিচ্ছি। রেজাল্টেন্ট যখন বের করতেছি গাইস, রেজাল্টেন্টের আরেকটা নাম হলো টোটাল। টোটালকে আমরা অ্যাড করে বের করি নাকি সাবট্রাক্ট করে? ইউ টেল মি। অ্যাড করে। তাহলে 150 প্লাস 150 তো 300 হয়, জিরো তো হয় না। তো বলবো তাহলে সাবট্রাক্ট করবো, নো ইউ আর রং। মোটেও আমরা সাবট্রাক্ট করবো না, আমরা অ্যাডই করব। কিন্তু অ্যাড করার একটা ওয়ে আছে তো গাইস। We are dealing with forces. Forces are key quantities, vector quantities. And whenever vector quantities act in multiple directions, আমার ডাইরেকশন গুলাকে সবার আগে কি করে নিতে হবে? ডিস্টিংগুইশ করে নিতে হবে। ডিস্টিংগুইশ কিভাবে করে? এক ডাইরেকশনকে যদি আমি পজিটিভ ধরি, the other direction has to be considered negative. মাথায় ঢুকলো? এক ডাইরেকশন যদি আমি পজিটিভ ধরি, আরেক ডাইরেকশনকে ধরতে হবে আমার নেগেটিভ। চেক দিস আউট। সো এই ডাইরেকশন যদি হয় আমার প্লাস 150, এটা কত হবে? মাইনাস 150। নাও ইউ অ্যাড দেম আপ। রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু 150 প্লাস মাইনাস 150। এবার কত আসে? জিরো। দিস ইজ হাউ অ্যাড করার পরে আমার জিরো আসতেছে। এনিওয়ে, সবার ক্লিয়ার? এটা বেশি ইম্পর্টেন্ট ছিল না, এটা আই থিঙ্ক সবাই জানতাম আমরা অলরেডি। এনি কনফিউশন ওভার দেয়ার, ওভার হিয়ার? অলরাইট। এখন আমার দেখতে হবে এই যে কার্ডটার উপরে, মাই ফোকাস শুড বি অন দ্য কার্ড এন্ড কার্ড অনলি এভরিবডি। চেক দিস আউট, খুব ইম্পর্টেন্ট। সবকিছু এতটুকু এর ভিতরে দেখে ফেলবো আমরা। কার্ডটার উপরে রেজাল্টেন্ট ফোর্স এর ভ্যালু কত? জিরো। রেজাল্টেন্ট ফোর্স জিরো হলে তো ওয়ান অফ টু থিংস ক্যান হ্যাপেন। কি? দ্য অবজেক্ট আইদার রিমেন্স এট রেস্ট or moves with a constant velocity. এই জায়গায় is the object at rest or moving with a constant velocity? At rest. Answer me why. কখন রেস্টে থাকে? When it was already at rest. বুঝছো? এই ফোর্সটা এক্সার্ট করার আগে, ফোর্সটা এক্সার্ট করার আগে ও কিসে ছিল? রেস্টে ছিল। তাহলে ফোর্স এক্সার্ট করার পরেও রেজাল্টেন্ট ফোর্স যখন জিরো হয়ে যাবে, তখন আবার কিসে থাকবে? রেস্টে থাকবে। এটাই তো বলে আমাকে কনসেপ্টটা। অল গুড। বাট রেড টিমের লোকটা একটা চোর। ও কি করলো? বললো ব্লু টিমের লোকটা তো উপরে তাকায় টান দিচ্ছে, ও দেখবে না। ঝন্টু তুই একটু এদিকে আয়। এই ঝন্টু এসে just sets the cart into motion. Check this out. এবার চলে যা, চলে যা, চলে যা, তাহলে দেখে ফেলবে। চেক দিস আউট গাইস, রেজাল্টেন্ট ফোর্স এখনো কথা হয়ে গেল আবার জিরো। কিন্তু রেজাল্টেন্ট ফোর্স জিরো হওয়ার আগে the cart was already in motion। এই জন্য the cart keeps on moving with a constant velocity। এটা না বুঝলে absolutely no point going forward। যদি রেস্টে থাকা অবস্থায় রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, the object remains at rest। যদি মোশনে থাকা অবস্থায় রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, the object moves with a constant velocity। Is it clear for each and every one of us? No confusion? এটা কি জানতাম আগে আমরা সবাই? এখন জানছি?
অল ক্লিয়ার? অলরাইট, সো দ্য রেড টিম উইন্স, যদিও চুরি করে। নেক্সটে যাবো। অলরাইট, এদিকে দেখাও। দিস ইজ দ্য সামারি অফ দ্য ফার্স্ট ল অফ মোশন। এটাকে নিউটনের ফার্স্ট ল অফ মোশন বলা হয়। হ্যাঁ, এই যে ফার্স্ট ল অফ মোশন, যে কি বলে, every object will continue in its state of rest or of uniform motion in a straight line unless a resultant force acts on it to change its state. যদি একটা বডির উপর রেজাল্টেন্ট ফোর্স 0 থাকে, ও রেস্টে থাকলে রেস্টেই থাকবে, ওর মুভ করতে থাকলে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। Forces acting on an object are unbalanced if the resultant force is not 0. Guys, ফরম্যাটটা একটু দেখো, just look at the format everybody. উপরের ফরম্যাটটাতে ইউ স এই সিনারিওতে যখন ফোর্সেস গুলা কি ছিল তাকে দেখো তো, ব্যালেন্সড। তখন কি হয় আমরা দেখলাম, যখন ফোর্সেসরা ব্যালেন্স থাকে তখন কি হয়, উই জাস্ট স। আর এখন দেখবো যদি ফোর্সেস গুলা নট ব্যালেন্সড হয়, যদি ফোর্সেস গুলা আনব্যালেন্সড হয়, তখন অ্যাক্সিলারেশন ইজ নট 0, তখন অ্যাক্সিলারেশন 0 না। তখন কি হবে, রেস্টে থাকা অবজেক্টটা মুভ করা স্টার্ট করবে, আর অলরেডি যদি মোশনে থাকে তখন সে বডিটার ভেলোসিটি কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। লেয়ার গুলা দেখো এভরিবডি। ব্যালেন্স ফোর্সেস এর জন্য কি হয়, রেস্টে থাকলে রেস্টে থাকবে, আর যদি মুভ করা অবস্থায় রেজাল্টেন্ট ফোর্স 0 হয় তখন উইল কিপ অন মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। ওই জায়গায় ছিল কনস্ট্যান্ট ভেলোসিটি। আর যদি ফোর্সেস ব্যালেন্স না হয়, ইন আদার ওয়ার্ডস ফোর্সেস যদি আমার আনব্যালেন্সড হয়, তখন কি হবে, রেস্টে থাকা অবস্থায় একটা বডির উপর যদি, গাইস কনসেন্ট্রেট প্লিজ, রেস্টে থাকা অবস্থায় একটা বডির উপর যদি আনব্যালেন্স ফোর্স অ্যাক্ট করে, ও কি করা স্টার্ট করবে, মুভ করা স্টার্ট করবে। আর একটা মুভিং অবজেক্টের উপর যদি একটা আনব্যালেন্স ফোর্স অ্যাক্ট করে, তখন বডিটা কি করা স্টার্ট করবে, অ্যাক্সেলারেট করা স্টার্ট করবে। অল গুড? অলরাইট। আর এই কথাটা আমাকে কে বলে জানো, নিউটনের সেকেন্ড ল। তার মানে একটা সেকেন্ড, এখন আমরা কোনো ডেপথেও যাই নাই, স্টিল অন দা ভেরি সারফেস। নিউটনের ফার্স্ট ল কি টাইপের ফোর্সেস নিয়ে ডিল করে, ব্যালেন্স ফোর্সেস। আর নিউটনের সেকেন্ড ল কি টাইপের ফোর্সেস নিয়ে ডিল করে, আনব্যালেন্স ফোর্সেস। দেয়ার ইউ গো, নিউটনের সেকেন্ড ল ডিলস উইথ unbalanced forces. All right, so this is the summary of Newton's second law of motion. When a resultant force on an object of constant mass, the object will accelerate and move in the direction of the resultant force. The product of mass and acceleration of the object is equal to the resultant force, meaning force equals to mass into acceleration, or যেটা আমরা সবাই জানি এই ইকুয়েশন, which is F equals ma. মাথায় কি ঢুকলো এভরিবডি? অলরাইট, এখন একদম প্রপারলি আমরা স্টেপিং করব ফোর্সেস এন্ড মোশনে। অলরাইট, একটু আমি পজ করি, বিকজ ইউ নিড টু হ্যাভ দিস 5 পয়েন্টস মেমোরাইজড। আজকে ফার্দার যে কোনো কিছু বোঝার জন্য এই 5টা পয়েন্ট যদি একদম টিপ অফ ইউর টাং না থাকে, অ্যাবসলিউটলি নো পয়েন্ট গোয়িং ফরওয়ার্ড। সব কিছু মেসড আপ হয়ে যাবে, কিছুই বুঝতে পারবা না। তাহলে তোমার প্রথম কাজ হলো এখন এই জায়গায় বসে এই 5টা পয়েন্ট মেমোরাইজ করে ফেলা। যে জায়গায় বুঝতে প্রবলেম, আই এম রাইট হিয়ার টু হেল্প ইউ, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দিস মেমোরাইজড। বুঝতে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করো, আমি এক্সপ্লেইন করতেছি, বাট গেট ইট মেমোরাইজড রাইট নাও। নো, একটা অবজেক্ট অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট শুধুমাত্র কখন করবে, যখন ওর উপরে কি অ্যাক্ট করবে, একটা আনব্যালেন্সড ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স। একটা অবজেক্ট শুধুমাত্র তখনই অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট করতে পারবে যখন ওর উপরে একটা আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করবে।
এখন গাইস এই পার্টটার উপর ফোকাস করি তো, অ্যাক্সিলারেট অর ডিসিলারেট। বাট আমি এরকম জেনারিক চাই না, আমি স্পেসিফাই করতে চাই যে স্পেসিফিক্যালি অ্যাক্সিলারেট কখন করবে, স্পেসিফিক্যালি ডিসিলারেট কখন করবে। সো ইম্পর্টেন্ট এই পয়েন্টস গুলো। এখন অ্যাক্সিলারেট কখন করবে, যখন রেজাল্টেন্ট ফোর্স কোন ডাইরেকশন অ্যাক্ট করবে, সেম ডাইরেকশন এজ মোশন। বিঙ্গো। ডিসিলারেট কখন করবে, যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করবে অপোজিট ডাইরেকশনে। ফাইন। রেজাল্টেন্ট ফোর্স, এবার তোমার কোশ্চেন আনসার দিচ্ছি ফোর্থ পয়েন্টে। রেজাল্টেন্ট ফোর্স ইজ দ্য নেট ইফেক্ট অফ ওয়ান অর মোর ফোর্সেস। আই হ্যাভ ওয়ান ডটার। আমাকে যদি জিজ্ঞেস করে আপনার টোটাল কয় ছেলে মেয়ে, আমার তো টোটাল করার কেউ নাই, আমি কি বলবো আমার কোনো ছেলে মেয়ে নাই? বুঝো, আই হ্যাভ অনলি ওয়ান ডটার। ইফ সামওয়ান আসবে আপনার টোটাল ছেলে মেয়ে কয়জন, আমার তো অ্যাড করার কিউ নাই, টোটাল বলছে আমার তো অ্যাড করতে হবে। যদি একজন থাকে, দ্যাট ইজ মাই টোটাল নাম্বার অফ চিলড্রেন। সেম গোজ উইথ রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট মানে টোটাল, কিন্তু যদি একটাই ফোর্স থাকে সেটাই আমার টোটাল, সেটাই আমার রেজাল্টেন্ট ফোর্স। মেক সেন্স? অলরাইট। সো ইফ অনলি ওয়ান ফোর্স, এই ফোরটার ফলো আপ পয়েন্টই হলো 5। If only one force acts on an object, that force is the resultant force. For instance, for a freely falling object, the only force acting on it is its weight, and therefore the resultant force on the object is equal to its weight. Example, তাকায় দেখো, আমি এই গল্ফ বলটাকে নিলাম, গল্ফ বলটাকে এই জায়গা থেকে রিলিজ করে দিলাম। সো থ্রু আউট দ্য মোশন আমি কনসিডার করতে পারি এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল। যদি এয়ার রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি নেগলিজিবলই হয়, তাহলে there is only one force acting on it throughout the motion, সেটা কে? ওর ওয়েট। ওয়েট ছাড়া আর কেউ আছে? যদি একটাই ফোর্স হয় সেটাই আমার টোটাল, সেটাই আমার রেজাল্টেন্ট ফোর্স। ক্লিয়ার? গাইস, you need to learn something about resultant force. Resultant force is not any specific type of force. Any force can be a resultant force. For example, আমি সেম গল্ফ বলটাকে, চেক দিস আউট, আমি সেম গল্ফ বলটাকে আমার টেবিলের উপর রোল করে দিব। চেক দিস আউট, আমি সেম গল্ফ বলটাকে টেবিলে রোল করে দিলাম। আওয়াজ শুনলে বুঝতে পারবা ওর উপর একটা ফোর্স অ্যাক্ট করতেছিল। ঘর ঘর করে আওয়াজ হলো না, তার মানে কি ওর উপর কি অ্যাক্ট করতেছিল? ফ্রিকশন। তাহলে এই সিনারিওতে হোয়াট ওয়াজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দিস গল্ফ বল? ফ্রিকশন। এই জায়গায় ওয়েট, এই জায়গায় ফ্রিকশন। তার মানে রেজাল্টেন্ট ফোর্স কোনো টাইপ অফ ফোর্স না, যে কোনো ফোর্সই ক্যান বি আ রেজাল্টেন্ট ফোর্স। নেগলিজিবল তো থ্রু আউট দ্য মোশন, এতটুক জায়গার জন্য এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল। এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করে যখন অনেক লার্জ অবজেক্ট অনেক লার্জ ভেলোসিটিতে ফল করে। এত অল্প ভেলোসিটির জন্য আর এত স্মল অবজেক্টের জন্য এয়ার রেজিস্ট্যান্স কে ইজিলি আমরা ইগনোর করতে পারি। ইগনোর করতে পারবো না কখন, আমি তোমাকে বলতেছি, এদিকে দেখাও। ইগনোর করতে পারবো না কখন? আমি এই বেলুনটাকে নিলাম, বেলুনটাকে নিয়ে এই জায়গা থেকে রিলিজ করলাম। গাইস, এই জায়গায় আমি বলতে পারবো যে ওর উপর রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু ইটস ওয়েট? I cannot, because এই সিনারিওতে there is absolutely no way I can ignore the air resistance. Air resistance কে এখানে ইগনোর করার কোনো ওয়ে নাই, বিকজ ওর মাস অনেক কম, ওর সারফেস এরিয়া অনেক বেশি। তার মানে ওর উপর একটা লার্জ কি অ্যাক্ট করবে? এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করবে। এবার বুঝতে পারছি? শিওর? অলরাইট, নেক্সট চলে যাই। ফোর্সেস বেসিকলি হয় দুই রকম। কি কি রকম ফোর্সেস হয় দেখো একটু। একটা হয় আমার কন্ট্যাক্ট ফোর্সেস, আর একটা হয় আমার নন কন্ট্যাক্ট ফোর্সেস। এই যে এক্সাম্পল দেখলাম ওয়েট, এই গল্ফ বলের উপরে ওয়েট অ্যাক্ট করার জন্য, এই গল্ফ বলের উপরে ওয়েট অ্যাক্ট করার জন্য গল্ফ বলটা কি কারোর সাথে কন্ট্যাক্টে থাকা লাগলো? নো, the golf ball was not in contact with anything whatsoever. So the weight here was a key force. Contact নাকি non contact? Non contact force, exactly. Another example, আমি আমার মাইক্রোফোনটা অন করে এই টেবিলের উপর রাখবো। You tell me everybody,
টেবিলে এখনো রাখি নাই। টেবিল কি আমাকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে এখনো? নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু কত? 0 0 0 0 0 0। এবার there is a normal reaction force. কখন normal reaction force act করলো? Only and only when the microphone came into contact with the table. The normal reaction force is an example of a contact force. এরকম সব ফোর্সেসই either contact force হবে or non contact force হবে। Is it clear everybody? Alright. বলতে বলতে চলে আসছে। Here are some examples. রিঅ্যাকশনটা কি ফোর্স একটা? এই জায়গায় contact force, correct. দুইটা চার্জ। গাইস অ্যারোস গুলা কি রিপ্রেজেন্ট করতেছে বলতে পারবা? ফোর্স। অ্যারোস গুলা ফোর্স রিপ্রেজেন্ট করতেছে। সো ইউ টেল মি এভরিবডি, এই পজিটিভ আর নেগেটিভ যদিও এই টপিক আমরা এখনো পড়ি নাই, বাট আই প্রিটি শিওর ইউ নো দিস, যে আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, রাইট? এটা তো আমরা সবাই জানি। আনলাইক চার্জেস একটা একটাকে অ্যাট্রাক্ট করতেছে। সো এই অ্যাট্রাক্ট করার প্রসেসে ওরা একজন একজনের উপর যে ফোর্স এক্সার্ট করলো, সেই ফোর্সটা এক্সার্ট করার জন্য did they have to be in contact with each other? No. তাহলে এই রাইটের এক্সাম্পলটা কি টাইপের ফোর্স? নন কন্টাক্ট ফোর্স। নেক্সট, ফ্রিকশন, এটা কি টাইপের ফোর্স? কন্টাক্ট ফোর্স। আর এটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন অথবা ম্যাগনেটিক রিপালশন, বোথ আর কি ফোর্সেস? নন কন্টাক্ট ফোর্সেস। আমাকে আর কিছু বলা লাগবে এটা নিয়ে? একদম স্ট্রেট ফরওয়ার্ড, সবার ক্লিয়ার? রাইট। একটা অবজেক্টকে আমি এয়ারের ভিতর দিয়ে ছেড়ে দিলাম, আইডেন্টিফাই করো গাইস। এয়ার রেজিস্ট্যান্সটা কি টাইপের ফোর্স? কন্টাক্ট ফোর্স। তুমি বলবা কার সাথে কন্ট্যাক্টে? এয়ার পার্টিকেলস এর সাথে কন্ট্যাক্টে। এয়ার কনসিস্ট অফ পার্টিকেলস, দেখতে পারি না বাট এক্সিস্ট করে ডেফিনেটলি, রাইট? সো এই পার্টিকেলস এর সাথে কন্ট্যাক্টে, রাইট। আর একটা স্যাটেলাইট অরবিটিং দ্য আর্থ, স্যাটেলাইটের উপরে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, সেই ফোর্সটা কি আবার কন্ট্যাক্ট নাকি নন কন্ট্যাক্ট? নন কন্ট্যাক্ট ফোর্স। Guys, I really hope contact and non-contact নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই। Fine. Next topic হলো আমার friction. Friction is the force that tries to stop materials sliding across each other. There is a friction between your hand when you rub them together and friction between your shoes and the ground when you walk along. Friction prevents machinery from moving freely and heats up in moving parts. Friction is not always a nuisance. It gives shoes and tires grip on the ground and is used in most braking systems. On a bicycle, for example, rubber blocks are pressed against the wheels to slow them down. Anybody knows cycling? সাইকেল চালাতে পারো? সাইকেলের যখন হাতে হ্যান্ডব্রেকটা চাপ দাও তখন কি হয় জানো? রাবার ব্লক গুলা presses on the wheels. That's what breaks them and brings them to rest. Rubber blocks pressing against the wheels. কোন ফোর্স এক্সার্ট করতেছে? ফ্রিকশন। ফ্রিকশন অবশ্যই কন্টাক্ট ফোর্স, বাট ফোর্সটার নামটা কি? ফ্রিকশন। There are two types of friction. When the block below is pulled gently, friction stops it moving. As the force is increased, the friction rises until the block is about to slip. This is the starting or static friction. With a greater downward force on the block, the static friction is higher. Once the block starts to slide, the friction drops. Moving or dynamic friction is less than static friction. Static friction is greater, dynamic friction is smaller. Guys, I don't think কিচ্ছু বুঝছো এটা। আগামাথা কিচ্ছু বুঝছো? Guess who will help me? আমি এটা আরো 50টা ডায়াগ্রামেকেও এত ক্লিয়ারলি বুঝতে পারবো না, একটা অ্যানিমেটেড সিমুলেশন যতটুকু আমাকে হেল্প করবে। জাস্ট দুটো টার্মের উপর ফোকাস করি তো আর কিছু লাগবে না। ইউ জাস্ট ফোকাস অন টু টার্মস, স্ট্যাটিক আর ডাইনামিক। এভরিবডি ইউ টেল মি, স্ট্যাটিক মানে কি? যখন বডিটা কিসে আছে? রেস্টে। আর ডাইনামিক কখন হবে? যখন বডিটা কি করা স্টার্ট করবে? মুভ করা স্টার্ট করবে। রিলেট করতে পারতেছি? চেক দিস আউট এভরিওয়ান। এটা বের করে রাখলে ভালো হতো, মাই ব্যাড।
দেখা দিচ্ছি এখনই, এখন একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট। আমি জানি না ভ্যালুস গুলো দেখতে পারবো নাকি। ওকে, তাকে দেখো, আমি ব্লকটার উপরে একটা অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি। তুমি নোটিস করো, ব্লকটার উপর আমি অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি, ব্লকটার উপরে ফ্রিকশনাল ফোর্সও বাড়তেছে। দেখো আমি অ্যাপ্লাইড ফোর্স দিলাম 109, 110, 11, আমার ফ্রিকশনাল ফোর্সও 100 সামথিং। দেখতেছো সবাই? এই ফ্রিকশনটা কোন ফ্রিকশন, স্ট্যাটিক নাকি ডাইনামিক? স্ট্যাটিক, এই তো বুঝছো। কেমনে বুঝলে এটা স্ট্যাটিক? বিকজ দ্য ব্লক হ্যাজন্ট ইভেন স্টার্টেড মুভিং। মুভ করা স্টার্ট করে দিলে ইটস নট স্ট্যাটিক এনিমোর, ইট বিকামস ডাইনামিক। সো স্ট্যাটিক গুলোর ভ্যালুটা দেখতে থাকো। স্ট্যাটিকের ভ্যালু 116, মুভ করে নাই। 17, মুভ করে নাই। 18, এখনো মুভ করে নাই। 19, 20, 21, 22, আমি অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি, স্ট্যাটিকটাও বাড়তেছে। বাট যখনই মুভ করা স্টার্ট করবে, নট ইয়েট, এই যে মুভ করা স্টার্ট করলো, এবার তাকায় দেখো, আমার অ্যাপ্লাইড ফোর্স যা ছিল তাই, বাট ফ্রিকশনটা ড্রপ করে কত হয়ে গেছে জানো? 94। এটার আগে পর্যন্ত কত ছিল ফ্রিকশন? 125 সামথিং, রাইট? স্ট্যাটিক। বাট দ্য মোমেন্ট ইট স্টার্টস মুভিং, ফ্রিকশনটা ড্রপ করে কিসে চলে আসলো? একটা স্মলার ভ্যালুতে। এবার ফ্রিকশনটার নাম বলো আমাকে। ডাইনামিক ফ্রিকশন, দেয়ার ইউ গো। যখন রেস্টে থাকে তখন হলো আমার স্ট্যাটিক ফ্রিকশন, যখনই মুভ করা স্টার্ট করে ডাইনামিক ফ্রিকশন। এত ডিটেলস এগুলা নাই সিলেবাসে, এত ডিটেলসে নাই। বাট কেন দেখাইলাম, লেট মি শো ইউ, একটা সেকেন্ড। কোন ক্যাপাসিটিতে আছে? Air resistance is a form of dynamic friction. Dynamic friction কেন? Because air resistance একটা বডির উপর কখন অ্যাক্ট করে? Only and only when the body is moving. When a car is traveling fast, it is the largest of all the frictional forces opposing motion. Air resistance wastes energy, so less air resistance means better fuel consumption. Car bodies are specially shaped so to smooth the airflow past them and reduce air resistance, and this is referred to as being aerodynamic. খুব বেশি করে বলি, তুমি আগের দিনের গাড়িগুলো দেখো তো, 80s, 80s, 70s এর গাড়িগুলো দেখবা, সবগুলা শেপ হলো এরকম, রাইট? মডার্ন কার্স গুলো দেখবা অনেকটাই শেপ। এরকম স্মুথ কেন? এয়ার রেজিস্ট্যান্স মিনিমাইজ করার জন্য, and this is called being aerodynamic. Is this clear? Okay. Next, non-aerodynamic means the object has a shape that stops or slows the air around it, which creates a drag. So আগের দিনের প্লেনস গুলো জায়গায় দেখো অনেক নন অ্যারোডাইনামিক ছিল। All clear? Okay. Last topic for today, and one of the most important topics আমাদের সিলেবাসে। There are two factors that determine the value of air resistance. দুইটা ফ্যাক্টর, এভরিবডি খুব কেয়ারফুলি খেয়াল করে শোনো। একটা হলো স্পিড, একটা হলো সারফেস এরিয়া। If either speed or surface area increases, the air resistance will also increase and vice versa. Speed বাড়লে air resistance বাড়বে, just repeat after me everybody, এটা ধরতে পারলে আর কিছু আটকাবা না। স্পিড বাড়লে air resistance বাড়বে, স্পিড কমলে air resistance কমবে। সারফেস এরিয়া বাড়লে এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। সারফেস এরিয়া কমার এখানে কোনো চান্স নাই, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। নেক্সট, অ্যানালাইজিং দ্য মোশন অফ আ ডিসেন্ডিং প্যারাশুটিস্ট। The graph above
shows how the velocity of a parachutist changes until he opens the parachute at point X, as well as how his velocity changes after he opens the parachute. X এর আগে পর্যন্ত কিভাবে ভেলোসিটি চেঞ্জ হয় দেখো, আর X এর পরে ভেলোসিটি কি হয় দেখো। X এর আগে পর্যন্ত ভেলোসিটি ইনক্রিজেস, বাট X এর পরে ভেলোসিটি ডিক্রিজেস। এই পুরো সিনারিওটাই I want to show you from a video. Yes, sir. This will be extremely useful now. দেখতে থাকো। Guys, কথা বলো না please. Like I said, very important. Notice. দেখো, জাম্প করা মাত্রই স্পিডোমিটারে, ওডোমিটার বলে অ্যাকচুয়ালি, ধাপ ধাপ করে বাড়া স্টার্ট করলো। ওকে, বাড়তে বাড়তে যখনই 55 মিটার পার সেকেন্ড রিচ করলো, তাকে দেখো আর বাড়ে না। এই ভেলোসিটির একটা নাম আছে, টার্মিনাল ভেলোসিটি। এই যে কনস্ট্যান্ট হয়ে গেল, এই ভেলোসিটিটাকে উই কল ইট টার্মিনাল ভেলোসিটি। ওকে গাইস, শুরুর থেকে ভ্যালুটার দিকে তাকায় দেখো, জাস্ট রিকল করো, ভ্যালু ইনিশিয়ালি ছিল 0, আস্তে আস্তে ভ্যালুটা বাড়তে বাড়তে 55 হলো, তার মানে দ্য ভেলোসিটি কেপ্ট অন ইনক্রিজিং। এখন যখনই প্যারাশুট ওপেন করবে, এবার ইউ উইল সি that the velocity will not increase, the velocity will start decreasing. ডিক্রিজ করতে করতে আবার কনস্ট্যান্ট। এখন এবার উই হ্যাভ টু ব্রিং ইন ফোর্সেস ইনভলভড। এবার আবার ফোর্সেস দিয়ে এই দুইটা সিনারিওকে ওয়ান এট আ টাইম অ্যাড্রেস করতে হবে। আর উই অলরেডি চেক দিস আউট। মাত্র জাম্প করলো, এয়ার রেজিস্ট্যান্স এখনো কোনো ইফেক্টই ক্রিয়েট করতে পারে নাই। এখন দুইটা ফোর্স ওর উপরে থ্রু আউট দ্য মোশন অ্যাক্ট করে। গাইস, এই স্কাই ডাইভারের কোশ্চেনে অলওয়েজ রিমেম্বার দেয়ার আর টু ফোর্সেস দ্যাট অ্যাক্ট অন ইট থ্রু আউট দ্য মোশন। হোয়াট আর দ্য টু ফোর্সেস? একটা হলো ওয়েট আর একটা হলো এয়ার রেজিস্ট্যান্স। দ্যাটস ইট। একটু আগে ডু ইউ রিমেম্বার আমি রেকর্ডিং পজ করে তোমাদেরকে 5টা পয়েন্ট মেমোরাইজ করতে বলছিলাম? লেটস রিভিউ দ্য 5 পয়েন্টস বিকজ উইল বি অ্যাপ্লাইং দেম হিয়ার, এন্ড আমাদের ক্লাসটা একটা ফুল সার্কেল কমপ্লিট করবে। যেখানে স্টার্ট করছি সেখানে শেষ করব। একটা অবজেক্ট অ্যাক্সিলারেট অথবা ডিসিলারেট কখন করে? যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে। এবার স্পেসিফাই করি, অ্যাক্সিলারেট কখন করে? যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে ইন দা সেম ডাইরেকশন অ্যাজ দা মোশন। ডিসিলারেট করে যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে ইন দা অপোজিট ডাইরেকশন অফ দা মোশন। দ্যাটস ইট। আর যদি একটাই ফোর্স অ্যাক্ট করে, সেটাই আমার রেজাল্টেন্ট ফোর্স। এগ্রিড? তাহলে দেখো, জাম্প করা মাত্রই এয়ার রেজিস্ট্যান্স এখনো তেমন আসতেই পারে না, অলমোস্ট নেগলিজিবল। তখন ওর উপর একটাই ফোর্স, দ্য গ্রিন ফোর্স। গেস হোয়াট দিস ফোর্স ইজ? ওয়েট। তাহলে একটাই ফোর্স যদি হয়, তাহলে এখন ওর রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে? ডাউনওয়ার্ড। ওর মোশনও কোন দিকে? ডাউনওয়ার্ড। এজন্য কি করতেছে? অ্যাক্সিলারেট করতেছে। এবার বুঝছো যে প্যারাশুট করার আগে পর্যন্ত অ্যাক্সিলারেট কেন করে? বিকজ ওয়েট ইজ গ্রেটার দ্যান এয়ার রেজিস্ট্যান্স। কিন্তু যখনই আবার স্পিড বাড়বে, দেখো প্রত্যেকটা টপিক কানেক্টেড। এই সেকশনে আসার আগে আমরা এয়ার রেজিস্ট্যান্সের দুইটা ফ্যাক্টর দেখতেছিলাম, যে এয়ার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন স্পিড এন্ড সারফেস এরিয়া। ও অ্যাক্সিলারেট করার কারণে ওর স্পিড বাড়বে, স্পিড বাড়লে এয়ার রেজিস্ট্যান্স আবার কি করা স্টার্ট করবে? বাড়া স্টার্ট করবে। দেখতে থাকো সবাই, এই যে স্পিড বাড়তেছে,
হ্যাঁ, কিন্তু শুরুতে যেহেতু স্পিড কম, এয়ার রেজিস্ট্যান্সও কম। যখন স্পিড বাড়তে থাকবে, এয়ার রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে। চেক দিস আউট গাইস। বাড়তে বাড়তে কি হবে গেস করো তো। এই দেখো বাড়তেছে। ফাইন। বাড়তে বাড়তে এয়ার রেজিস্ট্যান্স যখনই আমার ওয়েটের সমান হয়ে গেল, চেক দিস আউট নাও এভরিবডি, দ্য ফোর্সেস আর ব্যালেন্সড। আর ক্লাসের একদম শুরুতে যেটা বলছিলাম, যখন একটা বডির উপরে ফোর্সেস ব্যালেন্সড হয়, তখন দুটো জিনিস হতে পারে, দ্য বডি আইদার রিমেন্স এট রেস্ট অর মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এই জায়গায় কোনটা হবে? কেন? বিকজ রেজাল্টেন্ট ফোর্স জিরো হওয়ার আগেও দ্য বডি ওয়াজ অলরেডি ইন মোশন। খেয়াল করছো কোন জায়গার চিপার চাপার পয়েন্টস কোথায় এসে অ্যাপ্লাই হচ্ছে? নেক্সট, যখন ফোর্সেস আর ব্যালেন্স, স্পিড রিমেন্স কনস্ট্যান্ট। এখন ও প্যারাশুট ওপেন করবে। গাইস পয়েন্টস গুলো একটু খেয়াল করো। প্যারাশুটটা ওপেন করা মাত্রই থাপ করে ওর সার্ফেস এরিয়া কি হয়ে যাবে? অনেক বেড়ে যাবে। আর এয়ার রেজিস্ট্যান্সের ক্লাসের শুরুতে দেখতেছিলাম দুইটা ফ্যাক্টর আছে, স্পিড আর আরেকটা কি, সার্ফেস এরিয়া। হঠাৎ করে সার্ফেস এরিয়া বেড়ে যাওয়ার কারণে দেখো তো, ওয়েটে কি আমার কোনো চেঞ্জ আসবে? তো ওয়েট অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু আমার এয়ার রেজিস্ট্যান্সটা ধাপ করে অনেক বেড়ে যাবে। চেক দিস আউট, ধাপ করে এয়ার রেজিস্ট্যান্সটা কত বেড়ে যায়। ওকে, দেখো ওয়েট কোথায় আর এয়ার রেজিস্ট্যান্স কোথায়, ইউ টেল মি এভরিবডি। এইবার আমার রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডাইরেকশনে অ্যাক্ট করবে? আপওয়ার্ড, কিন্তু আমার মোশন কোন দিকে? ডাউনওয়ার্ড। রেজাল্টেন্ট ফোর্স যখন মোশনের অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করে, বডিটা কি করে? ডিসিলারেট করে। এই জন্যই তো প্যারাশুট খোলার সাথে সাথে ওর ভেলোসিটি কি করে? কমা স্টার্ট করে। লিঙ্কগুলা পাচ্ছি অল ওভার দ্য প্লেস, অল দ্য পয়েন্টস অল ওভার দ্য প্লেস। সবকিছু সামারাইজ করে দেওয়া আছে তোমার জন্য, ডোন্ট ওয়ারি। ডিসিলারেট করা মানে কি? স্পিড বাড়া নাকি কমা? স্পিড কমা। স্পিড কমলে এয়ার রেজিস্ট্যান্স আবার কি হয়ে যায়? না, কমে যায়। স্পিড বাড়লে এয়ার রেজিস্ট্যান্স বাড়ে, স্পিড কমলে এয়ার রেজিস্ট্যান্স কমে। দেখো আবার ফার্স্ট থেকে বলতেছি, প্যারাশুট খোলার সাথে সাথে ধাপ করে এয়ার রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেল। এতই বেড়ে গেল যে এবার আমার রেজাল্টেন্ট ফোর্স আপওয়ার্ড, মোশন ডাউনওয়ার্ড। এই জন্য ও কি করবে? ডিসিলারেট করবে। ফার্স্ট হাফ ডান। ডিসিলারেট করলে আমার স্পিড ডিক্রিজেস। স্পিড ডিক্রিজ করলে আমার এয়ার রেজিস্ট্যান্স আবার কি করবে? ডিক্রিজ করা স্টার্ট করবে। চেক দিস আউট। শুরুতে তো অনেক বেড়ে গেছিল, কিন্তু স্পিড ডিক্রিজ করার কারণে আস্তে আস্তে এয়ার রেজিস্ট্যান্সটা আবার ডিক্রিজ করবে। দেখো তো স্পিড কমে যাচ্ছে। স্পিড কমলে এয়ার রেজিস্ট্যান্সটা কি এরকম বেড়ে থাকতে পারবে? এয়ার রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? কমে যাবে। এবার তাকায় দেখো, এর রেজিস্ট্যান্স এবার কমতে কমতে কার সমান হয়ে গেল? ওয়েটের সমান হয়ে গেল। আবার ফোর্সেস গুলা ব্যালেন্স। ফোর্সেস ব্যালেন্স হলে যখন রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, এগেইন একদম ক্লাসের শুরু লেকচারের ফার্স্ট পার্টটা, যখন রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, তখন বডি উইল আইদার রিমেন এট রেস্ট অর মুভ উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। এই জায়গায় কি করবে? উইল মুভ উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। ওয়াই? বিকজ দ্য বডি ওয়াজ অলরেডি ইন মোশন। জাস্ট প্যারাশুট খুলে ওকে আমি একটা লোয়ার কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিয়ে আসলাম। দ্যাটস ইট। গুলো ক্লিয়ার? এই আপ টু পয়েন্ট এক্স আর আফটার পয়েন্ট এক্স এর সামারিটা সবাই পড়ো, এটা শেষ করলেই আমাদের ক্লাসও শেষ। টেক ইউর টাইম, কোনো তাড়াহুড়া নাই। আপ টু পয়েন্ট এক্স আর আফটার পয়েন্ট এক্স এর পয়েন্টস গুলো একটু পড়ো, এটা করলেই উই আর ডান।